Done. রেগুলার স্টুডেন্ট। স্বাগতম সবাইকে এসপি কোচিংয়ে। প্রতিদিনের মতো আজকে আমাদের অনলাইন রেগুলার ক্লাসের অর্থনীতি ক্লাস হবে। তো যারা জয়েন হচ্ছি একটু বাকিদের জানাই দাও যাতে আর্লি ক্লাসে জয়েন হয়ে যায়। স্যার আজকের ক্লাসটা খুব সংক্ষেপে নেবেন, ছোট একটা ক্লাস হবে, বেশিক্ষণ নেবেন না। তো একটু বাকিদের জানাই দাও, সবাই একটু শেয়ার করে দাও ক্লাসটা। ছোট টপিকের ক্লাস, বেশিক্ষণ সময় লাগবে না, একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি। স্যার ক্লাস শুরু করে দিবেন এখন। ক্লাসটা খুব সংক্ষেপে নেবেন। তুমি একটু শেয়ার করে দাও। 1 মিনিটের মধ্যে শুরু করে দেবো। আস্তে আস্তে সময় পেলে দিই। আমরা শুরু করে দিই। ক্লাসের প্লিজ অ্যাকশন নিচ্ছেন। ওকে, আচ্ছা, কি অবস্থা সবাই? কেমন আছো তোমরা সবাই? একটু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাও তো আমাকে কষ্ট করে। আর তোমাদের যে ব্যাচ ভিত্তিক যে গ্রুপগুলো আছে ওখানে একটু কষ্ট করে বলে দাও যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, সবাইকে আসার জন্য। আমরা হয়তো সবাই সুদীপ স্যারের বার্থডে পালন করে একটু টায়ার্ড হয়ে গেছি মনে হয়। একটু একটু স্লো দেখা যাচ্ছে। এটা জনউইক না এটা? ওকে, একটু জানাও শোনা যাচ্ছে কিনা, জানাও একটু। সাউন্ড ক্লিয়ার স্যার। ওকে, রিদি চৌধুরী নমস্কার, মেঘলা তালুকদার ওকে, অর্পি ঘোষ ক্লিয়ার সাউন্ড, আরোহী মজুমদার ক্লিয়ার। ওকে, একটু কষ্ট করে শেয়ার করে দাও। আমরা খুব আজকে একদম অল্পই পড়াবো, বেশি পড়াবো না। আজকে হচ্ছে আমাদের সুদীপ স্যারের যেহেতু জন্মদিন গেছে, ওনাদেরকে একটু আমাদেরকে সময় দিতে হবে, এর জন্য খুব সংক্ষেপে ক্লাসটা নিব। ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। ওকে, আচ্ছা সবাই আসুক, আমরা শুরু করে দিচ্ছি। দেখো, আজকের টপিক উৎপাদন উপকরণ। আজকে হচ্ছে আমাদের যে ডিজাইনার উনি ছুটিতে আছে, আজকে স্লাইডটা হচ্ছে সাব্বির বানাইছে, তো সাব্বিরকে একটু ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, ক্লাসের শুরুতেই। আচ্ছা আসি আমরা। দেখো আজকের টপিক হচ্ছে কি, উৎপাদন উপকরণ। দেখো উৎপাদন উপকরণ কাকে বলে? কোন দ্রব্য সামগ্রী উৎপাদন করতে, কোন দ্রব্য সামগ্রী উৎপাদন করতে যেসব উপাদান ব্যবহার করা হয় তাই সেইগুলোকে আমরা বলতেছি কি উৎপাদন উপকরণ। ধরো আমরা যে কোনো একটা জিনিস বানাচ্ছি, তো যে কোনো জিনিস যদি আমরা বানাতে যাই আমাদের কয়টা জিনিস লাগে? 4টি। কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। সুতরাং এই 4টা জিনিসকে আমরা বলছি উৎপাদনের উপকরণ। আমি আরেকবার বলতেছি, দেখো উৎপাদন করতে গেলে যেসব উপাদান ব্যবহার করা হয়, যেসব উপাদান কি করা হয়? ব্যবহার করা হয়।
ঠিক আছে? ওকে, তাহলে দেখো কোনো দ্রব্য সামগ্রী উৎপাদন করতে গেলে যে সকল কি লাগে, উপাদান লাগে, সেইগুলোকে আমরা বলতেছি কি, উৎপাদন উপকরণ। একদম সহজ ভাষায় আমি লিখছি। তাহলে যে কোনো জিনিস উৎপাদন করতে আমরা কয়টা জিনিস লাগে? চারটা। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই চারটা জিনিস ছাড়া কোনো কিছু উৎপাদন করা যায় না। ইভেন আমরা তোমাদেরকে পড়াইতেও পারবো না। পড়াইতে গেলেও কয়টা জিনিস লাগবে? চারটা জিনিস। তাহলে প্রথমটা কি? ভূমি। যদি আমাদের এখানে বিল্ডিংটাই না থাকে আমরা তোমাকে পড়াইতে পারবো? মানে পড়াইতে গেলেও কি লাগবে? ভূমি লাগবে। 2 নাম্বার হচ্ছে শ্রম, যে আমরা যেটা দিচ্ছি বা আমি যেটা দিচ্ছি বর্তমানে, সেটা হচ্ছে কি? শ্রম। ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে মূলধন। মূলধন মানে হচ্ছে কি? টাকা পয়সা রিলেটেড, যা বা আমরা যাই বলি না কেন, যেমন এই বোর্ডটা ছাড়া আমি তোমাদেরকে পড়াতে পারবো না। সুতরাং আমাদের এখানে মূলধন হিসেবে, এখন ধরেন এই বোর্ডটাই আমি ধরে নিলাম, তার মানে মূলধন লাগবে। আর একটা হচ্ছে কি? সংগঠন। ধরো আমাদের ভূমি আছে পটিয়া, আমি আছি চন্দনেশ, এবং আমাদের এই বোর্ডটা আছে কোথায়? ঢাকা। তো 3টা জিনিস 3 জায়গায় থাকলে কি আমি তোমাদেরকে পড়াতে পারবো? না। আমাকে 3টা জিনিস এক জায়গায় হলে আমি তোমাদেরকে পড়াতে পারবো। তার মানে এই 3টা জিনিস এক জায়গায় করাকে বলা হয় কি? সংগঠন। কি কি বলছি? ভূমি, শ্রম এবং মূলধন, 3টা জিনিস এক জায়গায় নিয়ে আসাকে আমরা বলতেছি সংগঠন। ঠিক আছে? এগুলো আমি আগে ক্লাসেও বলেছি। ওকে, তাহলে দেখেন প্রত্যেকটা জিনিস একটা পারিশ্রমিক দিতে হয়। ঠিক আছে? তো এখানেও ভূমির একটা পারিশ্রমিক দিতে হয়। তো ভূমির যে পারিশ্রমিক, সেটাকে আমরা বলতেছি কি? খাজনা। ক্লিয়ার? ওকে। শ্রমের যে পারিশ্রমিক, তাকে আমরা বলতেছি মজুরি। শ্রমের পারিশ্রমিক আমরা বলতেছি মজুরি। ওকে। মূলধনের যে পারিশ্রমিক, তাকে বলা হয় মূলধনের সুদ। এবং সংগঠনের যে পারিশ্রমিক, সেটাকে বলা হয় মুনাফা। আমি যতটুকু বলেছি এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু আমাকে কষ্ট করে জানান। আজকে ক্লাসটা খুবই ছোট করে নিব, খুব তাড়াতাড়ি ক্লাস শেষ করবো, সুতরাং একটু মনোযোগ থাকো এবং আমাকে খুব দ্রুত জানাও এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা। থাকলে জানাও, একজনের প্রবলেম থাকলেও জানাও, একটু তাড়াতাড়ি। নিজুম ক্লিয়ার স্যার, শান্তিশীল হৃদয়, হ্যাঁ নমস্কার। ওকে, দীপরাজ লালা নমস্কার। নমস্কার। রিক্তা দে ক্লিয়ার, মেঘনা তালুকদার ক্লিয়ার। বাকিরা জানা ক্লিয়ার কিনা? নিজুম ইসলাম ক্লিয়ার। একটু কষ্টের একটা শেয়ার করেন, আপনাদের একটা শেয়ার কিন্তু আমাদের অনেক উপকার হয়। শুধু একটু কষ্টের শেয়ারটা করে দেন। কে শেয়ার করছেন সেটা একটু নামটা একটু বলে দেন আমাদেরকে। ক্লিয়ার? মেঘনা তালুকদার ক্লিয়ার। ওকে, বাকিরা? ওকে, মোটামুটি সবাই বুঝছেন। ওকে, তাহলে দেখো আমরা এই উপকরণগুলোর কিছু ইংলিশ নামও জেনে নিই। ভূমিকে ইংলিশে আমরা কি বলি? ল্যান্ড। ভূমির ইংরেজি হচ্ছে ল্যান্ড। শ্রমের ইংলিশ হচ্ছে লেবার। মূলধনের ইংলিশ হচ্ছে ক্যাপিটাল। সংগঠনের ইংলিশ হচ্ছে অর্গানাইজেশন। ঠিক আছে? ওকে, তাহলে দেখো এখানে সবগুলো প্রথম অক্ষর কি? ল্যান্ডের প্রথম অক্ষর এল, লেবারের প্রথম অক্ষর হচ্ছে কি? এল। ঠিক আছে? মূলধনের প্রথম অক্ষর কি? সি। আর অর্গানাইজেশনের প্রথম অক্ষর কি? ও। ক্লিয়ার? ওকে, তাহলে সংগঠনকে, সংগঠনের প্রথম অক্ষর যেহেতু ও, এর জন্য আমরা এটাকে ও বলতেছি। ক্লিয়ার? ওকে। ক্যাপিটালের প্রথম অক্ষর সি, তার মানে এটাও কে হবার কথা? সি। কিন্তু এটা সি না হয়ে কে হলো কেন? কারণ আমরা এখানে সি কে কস্ট হিসেবে ধরে নিই। ঠিক আছে? এর জন্য আমরা এটাকে কে দ্বারা প্রকাশ করতেছি। ক্লিয়ার? ওকে, যেমন ধরো তোমার একটা নাম আছে, বাড়িতে চাইলে অন্য নাম রাখতে পারে, ঠিক তেমনি এখানেও সেটাই। এটার যে প্রথম অক্ষর যেটা থাকবে সেটার নামেই যে আমরা ওকে সম্বোধন করবো তা কিন্তু না। কিন্তু একে ক্যাপিটালে সি বলতে পারতেছি না কেন? কারণ সি কে আমরা কস্ট বলে ফেলি। তো একটা জিনিস যেটা তো দুইটা জিনিস বোঝা যাবে না, একটা জিনিসই বোঝাতে হবে। তো এই জন্য এটাকে আমরা কে দ্বারা প্রকাশ করতেছি। ক্লিয়ার? ওকে। লেবারের প্রথম অক্ষর এল, এই জন্য আমরা কে এল দ্বারা প্রকাশ করতেছি। ঠিক আছে? এখন দেখেন ল্যান্ডের প্রথম অক্ষর কি? এল। তাহলে দুইটা এল হয়ে যাচ্ছে, তো দুটা এল তো দিলে একটু প্রবলেম হচ্ছে। এই জন্য অনেক বই এটাকে ল্যান্ড লিখছে। ল্যান্ড মানে ভূমিকে বোঝাচ্ছে, এলএন। আবার অনেক বইয়ে সেটাকে শুধুমাত্র এম দ্বারাও প্রকাশ করছে। সুতরাং আপনি ওটাকে কি দ্বারা প্রকাশ করতেছেন সেটাতে আমার কোনো প্রবলেম নেই। আশা করি এতটুকুতে কারো কোনো প্রবলেম নেই। তবুও যদি সমস্যা থাকে আপনি আমাকে জানান, আমি বুঝাই দিচ্ছি। এতটুকু দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, সৈকত সূত্রধর, তোমাকে অসংখ্য ধন্যবাদ। মুমতাহা চৌধুরী ডান, ধন্যবাদ। আরোহী মজুমদার প্রিয়ন্তী, ধন্যবাদ যারা শেয়ার করছো। মেঘনা তালুকদার, ধন্যবাদ।
তারপর হচ্ছে রিদি চৌধুরী মিতু, ধন্যবাদ বোন, ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। কারো কোনো প্রবলেম আছে কিনা একটু জানাও, একটু জানাও, খুব তাড়াতাড়ি কমেন্ট করো। কারণ এই বেসিক জিনিসগুলো না বুঝলে তোমাদের পরবর্তী যে ম্যাথমেটিক্যাল বিষয়গুলো আছে সেগুলো বোঝানো সম্ভব হবে না। একটু জানান বুঝছে কিনা। ওরপি গ্লোস ক্লিয়ার, ওরপি ক্লিয়ার, বাকিটা একটু জানান। একটু জানান কষ্ট করে, প্রবলেম আছে কিনা। আবিদ হোসাইন ক্লিয়ার স্যার, আর রহিম মজুমদার ক্লিয়ার। ওকে, যেহেতু সবাই ক্লিয়ার আমি সুতরাং নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ওকে, নেক্সট দেখো উৎপাদন অপেক্ষক কাকে বলে। দেখো উৎপাদন অপেক্ষক, উৎপাদন অপেক্ষক কাকে বলে, এটা ক নাম্বারও আসে, এটা আমাদের ক নাম্বার প্রশ্নও আসে। দেখো উৎপাদনের সাথে উপাদানের যে নির্ভরশীলতার সম্পর্ক বিদ্যমান তাকে আমরা যদি গাণিতিকভাবে প্রকাশ করি তার নামে হচ্ছে উৎপাদন অপেক্ষক। কি বলছি, উৎপাদনের সাথে উপাদানের, উৎপাদনের সাথে কার, উপাদানের একটা কি আছে, নির্ভরশীলতার সম্পর্ক আছে। আমরা যদি ভূমি শ্রম না পাই, ঠিক আছে, তাহলে কি উৎপাদন করতে পারবো, পারবো না। তারপরে উৎপাদনের সাথে উৎপাদনশীলতা উপাদানের একটা কি আছে, নির্ভরশীলতার কি আছে, সম্পর্ক আছে। আমি জিনিসটা আবার বলতেছি, মন দিয়ে শুনো। আমরা কোনো কিছু কি করব, উৎপাদন করব। তার মানে এসপি কোচিং কি তোমাদের কোনো পণ্য দেয়, যেটা দেয় তার নাম কি, সেবা। তার মানে আমরা হয়তো সেবা উৎপাদন করি, না হলে কি উৎপাদন করি, পণ্য। উৎপাদন করতে গেলে কি লাগে, উপাদান লাগে। তার মানে দেখেন তো উপাদানের সাথে উৎপাদনের সম্পর্ক আছে নাকি নাই, উৎপাদনের সাথে উপাদানের কি আছে, সম্পর্ক আছে। কারণ উপাদান ছাড়া কোনো কিছু উৎপাদন করা যাবে না। তারপরে উৎপাদনের সাথে উপাদানের একটা কি আছে, নির্ভরশীলতার সম্পর্ক আছে। এই নির্ভরশীলতার সম্পর্ককে যখন আমি গাণিতিকভাবে প্রকাশ করব তার নাম হয়ে যাবে উৎপাদন অপেক্ষক। আশা করি বুঝতে পারছেন। আমি আবার বলতেছি, আমরা আপনাদের কাছে যেটা দিই সেটা নামে হচ্ছে সেবা। তার মানে কোনো প্রতিষ্ঠান হয়তো পণ্য উৎপাদন করবে, না হলে হচ্ছে সেবা উৎপাদন করবে। দুইটা জিনিসই উৎপাদন করবে, হয়তো পণ্য না হলে সেবা। তাহলে পণ্য উৎপাদন করুক বা সেবা উৎপাদন করুক, যাই করুক না কেন, উৎপাদন করতে গেলে চারটা জিনিস মাস্ট বি লাগবে। একটা হচ্ছে ভূমি লাগবে, 2 নাম্বার হচ্ছে শ্রম লাগবে, 3 নাম্বার হচ্ছে মূলধন লাগবে, 4 নাম্বার হচ্ছে সংগঠন লাগবে। চারটা জিনিস ছাড়া কোনো কিছু উৎপাদন করা যাবে না। তার মানে দেখেন তো উৎপাদন করতে গেলে ওই 4টা উপাদান লাগতেছে। তারপর উৎপাদনের সাথে উপাদানের একটা কি আছে, নির্ভরশীলতার সম্পর্ক আছে, ঠিক না। এই নির্ভরশীলতার সম্পর্কটাকে যখন আমি গাণিতিকভাবে প্রকাশ করব তার নাম হয়ে যাবে উৎপাদন অপেক্ষক। এই জিনিসটা বুঝছো কিনা দেখো। দেন আমি হচ্ছে ম্যাথমেটিক্যাল যে পয়েন্টগুলো আছে সেগুলোকে আমি আলোচনা করবো। এতটুকুতে কারো প্রবলেম আছে কিনা একটু জানাও কষ্ট করে। হ্যাঁ পাপড়ি সরকার নমস্কার। হ্যাঁ রিক্তা দে বসছি, মুমতা বসছি। আর তোমরা যত দেরিতে কমেন্ট করবা সেটা আমার কাছে আরো 1 মিনিটের মতো পর আসবে। সুতরাং তোমরা যদি খুব দ্রুত কমেন্ট না করো সেটা আমি পাবো না সহজেই, এটা পাইতে আমাদের অনেক সময় লাগবে, আমার এখানে আবার দেরি হয়ে যাবে। একটু তাড়াতাড়ি কমেন্টটা করো। আচ্ছা, আরেকজন শেয়ার করছে, ওকে অসংখ্য ধন্যবাদ। বাকিরা একটু বলেন। হ্যাঁ রোমানা সুলতানা পারবেন, অন্য কোনো ভাবে যাবে, কোনো প্রবলেম নেই। দীপরাজ লালা শেয়ার ডান। ওকে ভাইয়া ধন্যবাদ। একটু জানান বুঝছেন কিনা। মল্লিকা দেবী বুঝছি, বাকিরা একটু জানান। ওকে তিন্নিদর বুঝছি, রোমানা সুলতানা বুঝছি, বাকিরা জানান বুঝছেন কিনা। ওকে, যেহেতু সবাই বুঝছে আমি চলে যাচ্ছি। দেখো উৎপাদন অপেক্ষককে 2 ভাগে ভাগ করা হয়েছে। উৎপাদন অপেক্ষককে কয় ভাগে ভাগ করা হয়েছে, 2 ভাগে। আমি আবার বলছি, উৎপাদন অপেক্ষককে কয় ভাগে ভাগ করা হয়েছে, 2 ভাগে। একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, একটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। তাহলে উৎপাদন অপেক্ষক কয় প্রকার, 2 প্রকার। একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, একটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। তো স্বল্পকালীন মানে বুঝে হচ্ছে আমরা 1 বছর বা 1 বছরের কম, 1 বা 1 বছরের কম। আর দীর্ঘকালীন মানে বুঝে হচ্ছে আমরা 1 বছরের বেশি। তাহলে আপনি যখন কোনো একটা জিনিস উৎপাদন করতে যাবেন স্বল্পকালে, হয়তো আপনার কোনো জিনিস থাকবে হচ্ছে স্থির, কোনো কিছু থাকবে কোন ধরনের ব্যয়, স্থির ব্যয়, আর কিছু ব্যয় থাকবে আপনার পরিবর্তনশীল ব্যয়। কিছু ব্যয় থাকবে কোন ধরনের ব্যয়, পরিবর্তনশীল ব্যয়। এখন দেখেন আমাদের কোচিং এ স্থির ব্যয় কি,
স্থির ব্যয় হচ্ছে আমাদের কোচিং এর স্থির ব্যয় হচ্ছে যে এখানে আমরা যে রুম ভাড়া নিছি, রুম ভাড়াটা হচ্ছে আমাদের জন্য কি কস্ট, ফিক্সড কস্ট বা স্থির ব্যয়। আপনি পড়ালেও দিতে হবে, না পড়ালেও দিতে হবে, এটা মাস্ট, এটা ফিক্সড। তার মানে এটা আমাদের জন্য কোন ব্যয়, স্থির ব্যয়। ঠিক আছে, ওকে। এখন পরিবর্তনশীল ব্যয় কোনটা, এখানে থেকে আমাদের টিচারের বেতন, এটা হচ্ছে পরিবর্তনশীল, এক এক মাসে একটা আছে। এবং ইলেকট্রিসিটি কস্ট এক মাসে এক এক রকম আসে। তারপর হচ্ছে আমাদের যে মণিহারি লাগে, মণিহারি, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে এক সময় মার্কেট বেশি লাগে কম লাগে, মানে এই কস্টগুলো হচ্ছে আমার জন্য কোন ধরনের ব্যয়, পরিবর্তনশীল ব্যয়। তার মানে আমার স্বল্পকালে যে কোনো একটা থাকবে স্থির ব্যয়, আরটা থাকবে কোন ধরনের ব্যয়, পরিবর্তনশীল ব্যয়। তাহলে দেখেন এখানে স্বল্পকালে উৎপাদন হবে আমরা কিভাবে লিখছি, কিউ ইকুয়াল টু ফাংশন, এই অ্যাপটা যেটা দেখতেছেন তার নাম হচ্ছে কি ফাংশন বা নির্ভরশীলতার প্রতীক। ওই যে এখানে বললাম, ওই যে নির্ভরশীলতার প্রতীকটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি, ফাংশন দ্বারা। তার মানে এই অ্যাপের মতো যেটা আছে, এই অ্যাপের মতো যেটা আছে সেটাকে আমরা বলছি কি ফাংশন বা নির্ভরশীলতার প্রতীকও বলা যায়। ঠিক আছে, তাহলে কি বলছে, কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে। কথা কি বলতে পারছি? তার মানে এখানে তো উৎপাদন করতে 4টা উপকরণ লাগছে, 4টা উপকরণের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 2টা উপকরণ, একটা হচ্ছে শ্রম এবং কি মূলধন। তো শ্রমকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, শ্রমকে আমরা প্রকাশ করতেছি এল দ্বারা, আর মূলধনকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি, কে দ্বারা। কথা কি বোঝাতে পারছি? তাহলে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কয়টি, 2টি। তাহলে এখানে দেখছেন একটা দিছে শুধু এল আর একটা দিছে কে, কে এর উপর একটা বার, এই জিনিসটা বলা হয় বার। বার মানে জিনিসটা বোঝায় সীমাবদ্ধতা। এখন ধরো আমি উপরে উঠবো, তাহলে আমার এখান থেকে ছাদের উচ্চতা হচ্ছে মাত্র 10 ফিট, তাহলে আমি 10 ফুট পর্যন্ত উঠতে পারবো, এর বেশি উঠতে পারবো কারণ এর উপর ছাদ আছে। তার মানে বার থাকা মানে বুঝাই যে এটা হচ্ছে কি স্থির, বার থাকা মানে বুঝাই এটা হচ্ছে কি স্থির। আর যদি আমি কোলা আকাশে থাকি তাহলে আমার যত ইচ্ছা তত আমি উপরের দিকে উঠতে পারতেছি, কিন্তু যদি আমার মাথার উপর একটা ছাদ থাকে বা বার থাকে আমি কি যত ইচ্ছা তত উঠতে পারবো, কখনোই পসিবল না। তার মানে বার থাকলে আমরা ধরে নেবো যে স্থির। আর যদি বার না থাকে, বার যদি না থাকে তাহলে আমরা ধরে নিব যে সেটা হচ্ছে কিশীল, পরিবর্তনশীল। তার মানে এখানে হচ্ছে কে এর উপর বার, কেটা হচ্ছে স্থির আর এলটা হচ্ছে কিশীল, পরিবর্তনশীল, পরিবর্তনশীল। আশা করি বুঝতে পারছেন, এতটুকু বুঝছেন কিনা দেখেন। এটাকে বলা হয় কিউ ইকুয়াল টু, এই অ্যাপটার নাম হচ্ছে কি ফাংশন বা নির্ভরশীলতার প্রতীক। তার মানে ফাংশন অফ এল কে। ঠিক আছে, এল দিয়ে বুঝায় লেবার অর্থ শ্রম, কে দিয়ে বুঝায় ক্যাপিটাল, ক্যাপিটাল অর্থ কি মূলধন। তাহলে আমাদের এখানে কে এর উপর বাদ দিয়ে আছে, কে এর উপর বাদ দেওয়া মানে বোঝা যাচ্ছে মূলধন কি থাকবে, স্থির থাকবে। ক্লিয়ার, ওকে। আর এল এর উপর বার নাই, সুতরাং এলটা কি হবে, পরিবর্তনশীল হবে। এল এর উপর বার নাই, সুতরাং বার না থাকলে আমরা ধরে নিই যে হচ্ছে এটা কিশীল, পরিবর্তনশীল। এল পরিবর্তনশীল, কে হচ্ছে কি স্থির, যেহেতু কে এর উপর কি আছে, বার আছে। এতটুকু আসলে আশা করি সবাই বুঝছেন। এখন দেখেন বাংলাদেশের মতো যেসব আমাদের একটু তো আমরা তো অর্থনীতির দিকে দুর্বল দেশ, সুতরাং আমাদের মতো যে গরিব দেশগুলো আছে বা উন্নয়নশীল দেশগুলো আছে, এখানে কি হয়, এখানে শ্রমিক বা আমাদের মতো বাংলাদেশের মতো যে জনবহুল দেশগুলো আছে, বাংলাদেশের জনসংখ্যা তো জানোই কত, তো বাংলাদেশের মতো যে দেশগুলো হচ্ছে বেশি জনবহুল, ওখানে যখন প্রতিষ্ঠান করা হয় তখন সরকারে অনুমতি দেয় যে আপনি এমন প্রতিষ্ঠান করবেন যেখানে শ্রমিক বেশি লাগবে, মূলধন লাগবে কম। কেন? কারণ বাংলাদেশের আমরা তো বেকারত্ব একটা জিনিস আছে, সুতরাং এই বেকারত্বটা মোচন করার জন্য সরকার বলে যে আপনি এমন ধরনের প্রতিষ্ঠান করবেন যেখানে শ্রমিক বেশি লাগে, আমাদের দেশে মানুষের কর্মসংস্থান হয়, আমাদের দেশে মানুষ কাজ করতে পারে, টাকা ইনকাম করতে পারে, তাহলে ওরা ভালোভাবে একটু চলতে পারবে। তো এই জন্য সরকার বলে যে সবসময় আপনার শ্রমিকটা বেশি দিবেন, মূলধনটা কি দিবেন, কম দিবেন। আর আমরা যেহেতু অর্থনীতির দিক থেকে একটু দুর্বল দেশ, সুতরাং আমাদের ওই ধরনের আমরা যে রোবট দিয়ে উৎপাদন করবো এই ধরনের আমাদের ফিনান্সিয়াল অবস্থা থাকে না। সুতরাং সবসময় উৎপাদন করতে গেলে বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো আছে ওরা কি করে, মূলধনটা দেয় কি স্থির, মূলধন দেয় কম, এই জন্য মূলধনটা কি রাখে, স্থির রাখে। মূলধন হচ্ছে কি স্থির। ঠিক আছে, দেখেন আমরা যে এখানে বিল্ডিংটা নিছি সেটা চুক্তি হয়েছে ওনার সাথে 3 বছর, একসময় আমরা 10 বছর চুক্তি করতাম, এরপর 8, এরপর 7, এরপর 5, এখন চলে আসছে 3 বা 2 বছর। তার মানে 3 বছর পর্যন্ত উনিও চাইলে আমাদেরকে এখান থেকে বের করে দিতে পারবে না, আমরাও এখান থেকে বের করে কোথাও যেতে পারবো না, কারণ ওনার সাথে আমাদের একটা কমিটমেন্ট হয়েছে বা চুক্তি হয়েছে। এর জন্য বলা হচ্ছে আমাদের এখানে রুম ভাড়াটা হচ্ছে কি ব্যয়, স্থির ব্যয়। ঠিক আছে, তাহলে এখানে পরিবর্তনশীল কোনটা, যেন এখন আমি আজকে আমি পড়াচ্ছি বা কিছুদিন পর এখানে অন্য টিচার পড়াবে বা অন্য টিচার অসুস্থ হয়ে গেছে, অন্য টিচার, তারপরে এখানে টিচারটা পরিবর্তনশীল। এই যে বছর শ্রম হচ্ছে কি পরিবর্তনশীল, মূলধন হচ্ছে কি স্থির।
বাংলাদেশের মতো দেশে শ্রমটা সবসময় পরিবর্তন হয়, কিন্তু মূলধনটা সহজে পরিবর্তন হয় না। এই জন্য মূলধনের উপর এখানে বার্তা দেয়া আছে, মূলধন কি থাকবে, স্থির থাকবে। ঠিক আছে, ওকে। আর এটা যদি উন্নত দেশ হতো, ধরুন আমরা আমেরিকাতে আছি, কানাডাতে আছি, কানাডাতে জনসংখ্যা খুবই কম, তারপর হচ্ছে ধরুন রাশিয়াতে আছি, জনসংখ্যা খুবই কম, তাহলে ওই দেশগুলোতে যদি থাকি তাহলে কি এটা কিরকম হবে, কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে। তাহলে বলেন কানাডা, তারপর হচ্ছে কি আপনার রাশিয়া, ওখানের মধ্যে আপনার কোনটা কম, কোনটা কম? ওখানের মধ্যে হচ্ছে জনসংখ্যা কম, শীত প্রধান দেশে নরমালি একটু জনসংখ্যা কম হয়। রাশিয়াতে মনে হয় 14 কোটি, তারপর হচ্ছে কানাডাতে কত কোটি সেটা আমি সঠিক জানি না, তারপরে 14 কোটি জনসংখ্যা, কিন্তু বাংলাদেশের মতো প্রায় 100টার বেশি দেশের সমান। সুতরাং ওখানে কাজের জন্য শ্রমিক পাওয়া যায় খুব কম, এই জন্য এখানে শ্রমটা থাকবে কি, স্থির। শ্রমটা স্থির, কিন্তু মূলধনটা কি হবে, পরিবর্তনশীল হবে, যেহেতু ওদের অর্থনীতি খুব স্ট্রং, ওদের তো টাকা পয়সার কোনো অভাব নেই, সুতরাং এখানে সবসময় মূলধনটা পরিবর্তনশীল হবে। তাহলে আপনি কেমনে বুঝবেন কোনটা বাংলাদেশের জন্য, কোনটা উন্নত দেশের জন্য? যদি দেখেন যে কি ইকুয়াল টু ফাংশন অফ এল কে, কে এর উপর বার আছে, তার মানে সেটা হচ্ছে বাংলাদেশ বা উন্নয়নশীল দেশ, উন্নয়নশীল জনবহুল দেশ। এগুলো প্রশ্নে আসে, জনবহুল দেশ। আশা করি বুঝতে পারছেন। যদি কে এর উপর বাদ থাকে মানে মূলধনটা স্থির, তো মূলধনটা স্থির থাকলে শ্রমটা যদি পরিবর্তনশীল হয়, তাহলে আপনি এটা ধরে নেবেন যে এটা হচ্ছে বাংলাদেশের জন্য প্রযোজ্য বা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য প্রযোজ্য, এবং যে দেশগুলোতে জনসংখ্যা বেশি ওই দেশের জন্য প্রযোজ্য। ক্লিয়ার? আর আপনি যদি দেখেন যে এখানে এল এর উপর বার আছে, তার মানে আপনি মূলধনের উপর বার নাই, তার মানে আপনি দেখেন ধরে নেবেন যেটা হচ্ছে উন্নত দেশ, উন্নত এবং জনসংখ্যা কম, এই ধরনের দেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এই দুইটা জিনিস বুঝছেন কিনা একটু জানান তো, কোনটার উপর বাদ থাকলে কোন দেশ হবে, এই জিনিসটা বুঝছেন কিনা জানান। এগুলো নোবের থেকে খুব বেশি আসে, একটু কষ্ট করে জানান খুব তাড়াতাড়ি। আপনার কমেন্ট করতে দেরি করলে আমি কিন্তু অন্য টপিকে চলে যাব। এরপর যদি বলেন স্যার আমি তো বুঝি নাই, তাহলে এখানে বুঝাই দেওয়া পসিবল না। সাইয়েদ এমডি, রিয়াজ বুঝছি, রোমানা সুলতানা বুঝছি, বাকিরা জানান একটু তাড়াতাড়ি। একটু জানাও। মুনতাহা চৌধুরী বুঝছি, স্যার আমি লেটে আসছি, বুঝি নাই। হুমু, স্যার আমি লেটে আসছি, বুঝি। এখন আমি আপনাকে, আপনি শুনেন আমাদের ক্লাসের রেকর্ড থাকবে, আপনি ওইখানটা একটু ক্লাস শেষ হওয়ার পর আপনি এখন দেখেন কয়টা বাজছে, 9টা না, আপনি 9টার আগে এসে ওই একটু পার্ট একটু করে নেবেন। এরপরও যদি না বুঝেন তাহলে আমি বুঝাই দিব, কোনো সমস্যা নেই। তুমি ক্লাস কালকে যদি আমাদের অফলাইন ব্যাচে যখন পড়ানো হবে তখন যদি আসো আমি তোমাকে বুঝাই দিব, এটা কোনো প্রবলেম নেই। বাকিরা বুঝছেন কিনা দেখেন। বুঝছে বুঝছে বুঝছে, ওকে ওকে গুড। স্যার অনলাইন ক্লাস থেকে সবাই বুঝলে অনলাইন ক্লাস থেকে লাভ কি? ভাই মহিনুল ইসলাম মহিম ভাই, আমরা তো আসলে বুঝাতে আসি, সুতরাং স্টুডেন্ট বুঝবে, এটা স্বাভাবিক। ঠিক আছে, সুতরাং এটাই হচ্ছে বিষয়, সবাই বুঝবে, এটাই বিষয়। ইয়েস স্যার আই এম আন্ডারস্ট্যান্ড, বুঝছি, ওকে ওকে বুঝছি, ওকে। আচ্ছা তোমরা এখানে প্রাসঙ্গিক কমেন্ট করবা, অপ্রাসঙ্গিক কোনো বিষয় এখানে আসলে কমেন্ট করে লাভ নেই। ওকে, নেক্সট আমরা পরের বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। দেখো এরপর দেখো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। দীর্ঘকালীন, দীর্ঘকালীন মানে আমরা বুঝি 1 বছরের বেশি সময়ের জন্য, 1 বছরের বেশি, 3 4 5 বছর এগুলো বলে দীর্ঘকালীন। তো দীর্ঘকালে আসলে কোনো কিছু স্থির ভাবে থাকে না, এই জন্য আসলে কোনোটার উপরে বাদ দেওয়া হয়নি, কোনোটার উপরে বাদ দেওয়া হয়নি। কেন? কারণ দীর্ঘকালে সবকিছুই পরিবর্তনশীল। দেখো 3 বছর পর যদি জমিদারের সাথে আমাদের ভাড়ার বিষয়ে যদি মানে মতভেদ হয়, তাহলে আমরা হয়তো এই বিল্ডিং ছিল অন্য বিল্ডিং এ চলে যেতে পারি। তার মানে দেখেন আমাদের মূলধন তখন কি হতে পারে, পরিবর্তনশীল হতে পারে। এবং ধরেন আমাদের এখানে কোনো টিচার যে কোনো কারণবশত হয়তো অন্য জায়গায় চলে যেতে পারে, বা যে কোনো একটা দুর্ঘটনা করতে পারে, তখন অন্য টিচার আসবে, তখন দেখেন শ্রমটা কি হতে পারে, পরিবর্তনশীল হতে পারে। তার মানে দীর্ঘকালে দুইটাই পরিবর্তনশীল, এর জন্য কোনোটার উপরে কি নাই, বার নাই। তাহলে আমরা এটাকে কি বলবো, কি ইকুয়াল টু ফাংশন অফ এল কে। এই অ্যাপটার নাম হচ্ছে কি, ফাংশন। এই অ্যাপটার নাম হচ্ছে কি, ফাংশন বা নির্ভরশীলতার প্রতীক বলা যায়। ঠিক আছে, তার মানে কোনোটার উপর বার না থাকলে সেটা হচ্ছে দীর্ঘকালীন, আর যে কোনো উপর বার থাকলে স্বল্পকালীন। আমি আবার বলতেছি, কোনোটার উপর বার না থাকলে দীর্ঘকালীন, আর কোনোটার উপর কি বার থাকলে কি, স্বল্পকালীন। আমি আবার বলতেছি, বার থাকলে স্বল্পকালীন, বার না থাকলে দীর্ঘকালীন।
আশা করি এতটুকুতে কারো কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, যেহেতু আজকে খুব তাদের ক্লাস শেষ করবো। দেখো এখানে একটা ছবি আছে, ছবিটা হচ্ছে কার কার, দেখো এটা হচ্ছে আমি এবং তোমাদের প্রিয় আমার বন্ধু, প্রাণ প্রিয় বন্ধু সজীব। ওকে, তো তোমরা সবাই জানো সজীবের আজকে জন্মদিন, এই জন্য আমি আগে থেকে ওর সাথে একটা গোপন বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সামনে ওর ফিউচার বিষয় নিয়ে। তো দেখো, শুভ জন্মদিন আমাদের কবিগুরু, যেহেতু সজীব স্যার সবসময় কবিতা বলে, তো কবিগুরু সজীব দেবেন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন বা আবির্ভাব দিবস, আমরা যাই বলি না কেন। তো আমরা তাহার অবিবাহিত জীবনের শেষ জন্মদিন, আমরা চাই না সজীব স্যার এভাবে হচ্ছে কি একা থাকুক। পরের বার আমরা আমাদের বৌদির সাথে হচ্ছে জন্মদিন পালন করতে চাই। তো আমরা হচ্ছে এসপি কোচিং এর বা এসপি কোচিং এর পরিবারের পক্ষ থেকে সজীব স্যারকে আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। এবং তোমরা যারা এখনো সজীব স্যারকে জন্মদিনের শুভেচ্ছা জানাও নাই, একটু কমেন্ট বক্সে মেনশন দিয়ে একটু জন্মদিনের শুভেচ্ছাটা জানিয়ে দাও। আজকের এই বিশেষ দিনে তোর সাফল্য আর উজ্জ্বল ভবিষ্যতের কামনা করছি। শুভ জন্মদিন বন্ধু। অপ্রাণে তোমাকে সরাসরি আসলে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়নি, আমি আজকে চিন্তা করলাম তোমাকে জন্মদিনের শুভেচ্ছাটা একটু অন্যভাবে জানানো দরকার, এই জন্য আসলে এইভাবেই জন্মদিনের শুভেচ্ছাটা জানিয়েছি। তোমার আসলে কতটুকু ভালো লাগবে এটা সঠিক জানা নেই, তবে মন থেকেই দোয়া করতেছি বা আশীর্বাদ করতেছি তুমি জীবনে আরো এগিয়ে যাও। এবং সদীপ স্যারের একটা ভালো দিক বলি, আমরা যখনই কোনো টিচার বিপদে পড়ি, এটা ফিনান্সিয়াল হোক বা কোনো কিছুই হোক, আমরা সবার আগে সদীপ স্যারের কাছে আসি। সদীপ এটা হইছে, সদীপ সবসময় এটা আমাদেরকে সমাধান করছে, এবং সদীপ আমার বিপদে এবং সবার বিপদে সবার আগেই ছুটে আসে। তো যেহেতু ভবিষ্যতে এরকম থাকতে পারে, এই জন্য আমরা ওর সৃষ্টিকর্তার কাছে ওর জন্য কি করতেছি, প্রার্থনা করতেছি। আর তোমরা যারা এখন ওকে শুভেচ্ছা জানাও নাই, একটু জানিয়ে দাও। ঠিক আছে, ওকে আমরা এখন পড়ার মধ্যে চলে যাচ্ছি। নেক্সট দেখেন সদীপ স্যারকে কিন্তু আসলে সুন্দর লাগতেছে, সুন্দর থেকে ছবিটা দিছি। আসি আমরা নেক্সট স্লাইড। ওকে, দেখো আর একটা স্লাইড আছে, এটা পরে আমরা ক্লাস শেষ করে দিব। ওকে, দেখো মোট উৎপাদন, মোট উৎপাদনকে আমরা বলি হচ্ছে টোটাল প্রোডাকশন। মোট উৎপাদনকে আমরা বলি টোটাল প্রোডাকশন। তো টোটালের টি, পপুলেশনের সরি প্রোডাকশনের পি, সংক্ষেপে কি হয়ে গেছে টিপি। আমি আবার বলতেছি, মোট উৎপাদনকে আমরা বলি টোটাল প্রোডাকশন, টোটালের টি, প্রোডাকশনের পি, সঙ্গে আমরা কি বলতেছি টিপি। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো উৎপাদন ক্ষেত্রে প্রদত্ত পরিমাণ উপকরণ, প্রদত্ত পরিমাণ আমি উপকরণ ব্যবহার করে যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তার সমষ্টিকে মোট উৎপাদন বলে। ধরো আমি 10 জন লোক নিয়োগ দিলাম, ওরা আমাকে 100 মণ ধান উৎপাদন করে জানিয়ে দিল, এই 100 মণটা হচ্ছে কোন উৎপাদন, মোট উৎপাদন। ঠিক আছে, তারপরে এটাকে বসে প্রদত্ত পরিমাণ উপকরণ। প্রদত্ত পরিমাণ উপকরণ মানে আমি ধরেন শ্রম দিলাম কয়জন, শ্রমিক দিলাম কয়জন, 10 জন। ওরা যে পরিমাণ উৎপাদন করে দিছে তার সমষ্টিকে, তার সমষ্টিকে মোট উৎপাদন বলে। এই 10 জন শ্রমিকের যে আমাকে 100 মণ ধান উৎপাদন করে দিছে, এই 100 মণটাই হচ্ছে কোন উৎপাদন, মোট উৎপাদন। এই জিনিসটা একটু সবাই বুঝছো কিনা আমাকে জানাও তো। আর একটা স্লাইড কিন্তু এরপরে আমাদের ক্লাস শেষ করে দিব, এতটুকু বুঝছো কিনা একটু কষ্ট করে জানাও। না একটু সময় লাগবে। ওকে ওকে, তাহলে এতটুকু সবাই বুঝছো কিনা জানাও। হ্যাঁ আমিও অবিবাহিত। ঠিক আছে, আগে আগে সদীপ স্যার বিয়ে করুক, তারপর আমরা করব রোমানা সুলতানা। বাকিরা একটু জানান বুঝছেন কিনা। হ্যাঁ স্যার এটা বুঝছি স্যার, বুঝছি পাপড়ি সরকার বুঝছি। ওকে স্যার, আমি কানাডা থেকে দেখছি। রাইদ আলম, ওকে। স্যার কারেন্ট নাই, ক্লাস করতে পারছি না। ওকে ভাইয়া, ওকে একটু শেয়ার করে দাও কষ্ট করে, অনেকজন ক্লাসে আছে, একটু কষ্ট করে শেয়ার করে দাও। বুঝছি, ওকে। তাহলে এটা গেল। এরপর দেখেন, এগুলো আমি আরো বুঝাবো, আপনি আপাতত বুঝেন। দেখেন একদম সহজ ভাষায় গড় উৎপাদন, গড় উৎপাদনকে আমরা বলি হচ্ছে এভারেজ প্রোডাকশন। গড় উৎপাদনকে আমরা বলি হচ্ছে এভারেজ প্রোডাকশন। এভারেজের এ, প্রোডাকশনের পি, সংক্ষেপে আমরা এটাকে বলি এপি। আশা করি বুঝতে পারছেন। গড় উৎপাদনের ইংলিশ হচ্ছে কি এভারেজ প্রোডাকশন, এভারেজের এ, প্রোডাকশনের পি, সংক্ষেপে আমরা এটাকে বলি এপি। তাহলে এপি বের করার বা এপি কাকে বলা, সহজ সূত্র, একদম সহজ। মোট উৎপাদনকে তো মোট উৎপাদনকে আমরা কি বলি টিপি। মোট উৎপাদনকে আমরা কি বলি টিপি। দেখেন
মোট উৎপাদনকে উৎপাদনের উপকরণ দ্বারা কি করলে ভাগ করলে উৎপাদনের উপকরণ কোনগুলা ভূমি শ্রম মূলধন সংগঠন এগুলাকে বলা হয় উৎপাদনের উপকরণ এগুলো দ্বারা ভাগ করলে ধরুন আমি এগুলাকে বলতেছি এল কে ওই দুইটা বলছি না এল কে দ্বারা কি করলে ভাগ করলে যে যা পাবো তাকে আমরা বলছি কি গড় উৎপাদন আমি খুব সহজ ভাষায় বুঝাচ্ছি একটু খেয়াল করো ভালো করে খেয়াল করো এতটুকু বুঝছো কিনা দেখো মোট উৎপাদনকে আমরা কি বলি টিপি মোট উৎপাদনকে উৎপাদনের উপকরণ দ্বারা ভাগ করলে উৎপাদন উপকরণকে আমরা এল কে বলতেছি বর্তমানে যে দুটা বেশি গুরুত্বপূর্ণ এল কে দ্বারা কি করলে ভাগ করলে আমরা যেই মানটা পাবো তাকে আমরা বলতেছি গড় উৎপাদন সূত্র এবং কাকে বলে দুইটাই এক তুমি খুব সহজ ভাষায় লিখতে পারবা মোট উৎপাদনকে আমরা বলছি টিপি মোট উৎপাদনের উপকরণ মানে শ্রম ও মূলধন যেটাকে এলকে বলছি এটা দ্বারা ভাগ করলে আমরা যে মানটা পাবো বা যেটাই পাবো তাকে আমরা বলতেছি গড় উৎপাদন একদম আমি সহজ ভাষায় বুঝিয়ে বললাম ঠিক আছে ওকে নেক্সট দেখো প্রান্তিক উৎপাদনকে আমরা কি বলতেছি এমপি কেন মার্জিনাল প্রোডাকশন তো মার্জিনালের এম প্রোডাকশনের পি সংক্ষেপে আমরা এটাকে বলতেছি এমপি তাহলে প্রান্তিক উৎপাদনকে আমরা কি বলতেছি এমপি তাহলে দেখো অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য অতিরিক্ত এক একক উৎপাদন পাওয়ার জন্য মোট উৎপাদনের যে পার্থক্য বা মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তার পরিমাণকে বলা হয় প্রান্তিক উৎপাদন দেখো আমি 10 জন শ্রমিক নিয়োগ করলাম 100টা উৎপাদন করছে তাহলে 11 জন দিলাম ওরা 110টা উৎপাদন করছে তাহলে অতিরিক্ত দিছি কয়জন একজন একজন তো অতিরিক্ত একজন নিয়োগ দেওয়ার কারণে মোট উৎপাদনের পার্থক্য হয়েছে কতজন কতটি 10টি এই 10টিটা হচ্ছে প্রান্তিক উৎপাদন এই জিনিসটা একটু বুঝছো কিনা আমাকে জানাও আমরা কি বলছি অতিরিক্ত এক একক উৎপাদন পাওয়ার জন্য মোট উৎপাদনের যে পরিবর্তন মানে অতিরিক্ত এক একক এটা একটু জিনিসটা একটু ক্লিয়ার করো অতিরিক্ত এক একক নিয়োগের ফলে এটা একটু জিনিসটা কারেকশন করতে হবে এটা আরেকটু অন্যভাবে লিখি আমরা তাহলে ওটা একটু অ্যাসেস নিয়ে ফেলো অতিরিক্ত এক একক নিয়োগের ফলে এটা বোঝা যাচ্ছে না মনে হয় আমরা একে অন্য কালার দিই ওকে দেখো অতিরিক্ত এক একক নিয়োগের ফলে এই একটা ওয়ার্ড একটুখানি কারেকশন করো অতিরিক্ত এক একক নিয়োগের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে একদম সহজ ভাষায় অতিরিক্ত এক একক নিয়োগ দেখেন তো 10 ছিল আমরা 11 করে দিচ্ছি তাহলে অতিরিক্ত কত এক একক অতিরিক্ত এক একক নিয়োগের ফলে মোট উৎপাদনের একটা পার্থক্য হয়েছে দেখুন তো কত পার্থক্য হয়েছে কতটি 10টি এটা হচ্ছে প্রান্তিক উৎপাদন একটু অ্যাসেস নিয়ে ফেলো আবার কেউ না বুঝলে আমাকে বলো এই জিনিসটা বুঝছো কিনা দেখো হ্যাঁ আপনার সজীব বুঝছি স্যার একটু বাকিরা জানান বুঝছেন কিনা একটু জানান বুঝছেন কিনা এটা বুঝছেন কিনা সবাই জানান এমডি হাসান মুরাদ ইয়েস স্যার আই এম আন্ডারস্ট্যান্ড ওকে পাপড়ি সরকার বুঝছি বুঝছি ওকে বাকিরা জানান বুঝছেন কিনা স্যার বুঝছি ওকে বুঝেন না এরকম কেউ আছে কিনা জানান রোমানা সুলতানা বুঝছি বাকিরা জানান একটু জানান মল্লিকা দেবী আচ্ছা আমি আর একটু বুঝাই দিচ্ছি ওকে আরেকটা স্লাইড শুধু একটু ধৈর্য ধরো আমি শেষ করতেছি দেখেন দেখো বলছো অতিরিক্ত এক একক নিয়োগের ফলে আমরা শ্রমিক দিছিলাম 10 জন ওরা আমাকে 100টা পণ্য উৎপাদন করে দিছিল ওকে 10 জনে কতটুকু দিছে 100টি তাহলে আমি অতিরিক্ত দিছি কয়জন এখন বর্তমানে দিছি 11 জন তাহলে অতিরিক্ত কতজন দিছি একজন তাহলে অতিরিক্ত এক একক নিয়োগের
ফলে, এগুলো কেটে দিছি এই জিনিসগুলো। অতিরিক্ত একক নিয়োগের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন, মোট উৎপাদন ছিল 100টি, 100 থেকে 110টি, তার পরিবর্তন হয়েছে কতটি? 10টি। 10টিকে বলা হয় প্রান্তিক উৎপাদন। আশা করি বুঝতে পারছেন। আমি আবার বলতেছি, অতিরিক্ত একক নিয়োগের ফলে, তাহলে আগে ছিল 10 জন শ্রমিক, আমি 11 জন দিলাম, তার মানে অতিরিক্ত কতজন? 1 জন। তো অতিরিক্ত 1 জন নিয়োগের ফলে মোট উৎপাদনের পার্থক্য হয়েছে, ওই 1 জন লোক বাড়ার কারণে 100 থেকে 110 হয়ে গেছে উৎপাদন, তার মানে বেশি পাইছি কতটি? 10টি। এই 10টিটা হচ্ছে কোন উৎপাদন? প্রান্তিক উৎপাদন। আশা করি কারো কোনো প্রবলেম নেই। আমরা একদম আমাদের লাস্ট যে স্লাইডটা আছে আমরা ওখানেই চলে যাচ্ছি। দেখো, আমরা যে এতক্ষণ যা বললাম সেটা আমরা এখন এখানে গাণিতিক আকারে বোঝানোর চেষ্টা করব। দেখো, ওকে ওকে, দেখো, শ্রম এবং মূলধন নিছি 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন দিয়ে আছে। তো তোমাকে মোট উৎপাদনটা পরীক্ষা প্রশ্ন দেয়া থাকবে, টিপি দেয়া থাকবে। তাহলে তোমাকে এখান থেকে যে জিনিসগুলো বের করতে হবে সেটা হচ্ছে এপি বের করতে হবে, না হলে এপি এবং এমপি বের করতে হবে। ঠিক আছে? তাহলে তুমি দেখো এপি এবং এমপি কিভাবে বের করব। তাহলে আমি তোমাদেরকে গড় উৎপাদন কাকে বলে পড়াইছিলাম? মোট উৎপাদনকে উৎপাদনের উপকরণ দ্বারা ভাগ করলে যাই পাবো তার নাম হচ্ছে গড় উৎপাদন বলে পড়াইছি। এখন একটু আগেই পড়াইছি, কি বলছি? মোট উৎপাদনকে উৎপাদনের উপকরণ দ্বারা ভাগ করলে আমরা যাই পাবো তাকে আমরা বলছি গড় উৎপাদন। তাহলে বলেন, মোট উৎপাদনকে আমরা কি বলি? টিপি। মোট উৎপাদনকে আমরা কি বলি? টিপি। ঠিক আছে? ওকে। তাহলে শ্রম এবং মূলধনকে আমরা কি বলতেছি? এল কে। ঠিক আছে? তাহলে মোট উৎপাদনকে উৎপাদনের উপকরণ মানে এল কে দ্বারা ভাগ করলে আমরা যে মানটাই পাবো তার নাম হচ্ছে গড় উৎপাদন। ঠিক আছে? আবার বলতেছি, মোট উৎপাদনকে উৎপাদনের উপকরণ দ্বারা ভাগ করলে যে যা পাওয়া যায় তাকে আমরা বলছি গড় উৎপাদন। তো মোট উৎপাদনকে আমরা কি বলতেছি? টিপি। তাহলে টিপি কে কি দ্বারা ভাগ করব? টিপি কে আমরা কি দ্বারা ভাগ করব? টিপি কে আমরা উৎপাদনের পরিবর্তনশীল উপকরণ মানে এল কে দ্বারা কি করতেছি? ভাগ করতেছি। তো এল কে দ্বারা ভাগ করলে যে মানটা পাচ্ছি তার নাম হচ্ছে গড় উৎপাদন। তাহলে আমরা করি, 8 কে 1 দ্বারা ভাগ করেন, কত হবে? 8। আশা করি সবাই বুঝতে পারতেছেন। তাহলে 20 কে 2 দ্বারা ভাগ করেন, 10 2 20। 30 কে 3 দ্বারা ভাগ করেন, 3 10 30। ও সরি, ওকে, 3 10 30। তাহলে এটা হবে কত? 10। 34 কে 4 দ্বারা ভাগ করেন, 4 32, 4 9 34। ওকে। এরপর 5 কে 40 কে 5 দ্বারা ভাগ করেন, 5 8 40 8। 42 কে 6 দ্বারা ভাগ করেন, 6 7 42 7। 42 কে 7 দ্বারা ভাগ করেন, 6 7 42 6। 40 কে 8 দ্বারা ভাগ করেন, 5 8 40। আশা করি এতটুকু সবাই বুঝছেন। এই জিনিসগুলা কে বুঝছেন না আমাকে একটু কষ্ট করে জানান। এতটুকু সবাই বুঝছে কিনা দেখেন। এটা আমাদের স্লাইড, লাস্ট এটাই শেষ। বুঝছেন কিনা জানান একটু কষ্ট করে। কারো কোনো প্রবলেম থাকলে জানান। এতটুকু কারো প্রবলেম কি আছে কিনা দেখেন। এই জিনিসটা বুঝছেন কিনা দেখেন। পাপড়ি সরকার বুঝছি, অর্পি ঘোষ বুঝছি, দীপরাজ লালা বুঝছি, ওকে, মনিকা, বাকিরা একটু জানান। প্রাপ্তি সরকার, ওকে, বুঝছি, দীপরাজ লালা বুঝছি, বাকিরা জানান, একটু কমেন্ট করেন ভাই একটু। আচ্ছা, আমাদের 13টা শেয়ার হয়েছে, আর 2টা শেয়ার কে করে দাও, 15টা হয়ে যাচ্ছে। একটু আর 2টা শেয়ার কে করে দাও, 15টা হয়ে যাক। এবং লাস্ট যে 2টা শেয়ার করবা ও আমাকে একটু জানাবা যে ভাই আমিই করছি, একটু জানান। রিক্তা দে বুঝছি, আবিদ বুঝছি, ওকে ওকে, এতটুকু সবাই বুঝছেন। ওকে, নেক্সট। তাহলে আমরা পরবর্তীতে যাচ্ছি, লাস্ট কাজ। দেখেন, প্রান্তিক উৎপাদন। তাহলে প্রান্তিক উৎপাদন আমরা কাকে বলছিলাম? অতিরিক্ত 1 একক নিয়োগের ফলে, অতিরিক্ত 1 একক নিয়োগের ফলে মোট উৎপাদনের যে পার্থক্য তাকে প্রান্তিক উৎপাদন বলে। বলছিলাম না? কি বলছিলাম মনে আছে? কাকে বলে? অতিরিক্ত 1 একক নিয়োগের ফলে মোট উৎপাদনের যে পার্থক্য তাকে প্রান্তিক উৎপাদন বলে। কাকে বলে বলছিলাম? যে অতিরিক্ত 1 একক নিয়োগের ফলে মোট উৎপাদনের যে পার্থক্য তাকে আমরা প্রান্তিক উৎপাদন বলতেছি। এগুলো অনেক এত কাহিনী করার দরকার নেই। আমি তোমাদেরকে জাস্ট একটা টেকনিক শেখাচ্ছি, জাস্ট একটা টেকনিক। শুধু এই টেকনিকটা অ্যাপ্লাই করলে তোমরা প্রান্তিক উৎপাদনটা বের করতে পারবা। এটাতে কারো কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, দেখো কিভাবে বের করবা।
তোমরা কি বলবা, এম এর সাথে সবসময় রিলেশন থাকবে, যে মানে রিলেশন মানে প্রেম বা যাই বলি না কেন, থাকবে যে কার, টি এর। এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে আমাকে এমপি বের করতে বললে আমি টিপির কাছে যাব। তাহলে কি বলছি, এমপি বের করতে বলে আমরা সবসময় কার কাছে যাব, টিপির। এই টিপি বরাবর আসলাম, ঠিক আছে? আসার পর প্রথম যেটাই থাকবে সেটা আপনি ডাইরেক্ট বরাবর বসাই দিবেন। তোমরা যেটা চিন্তা করছো ওটা কিন্তু বলি নাই। তাহলে কি বলছি, এমপি বের করতে বলে আমরা কার কাছে আসবো, টিপির কাছে আসবো। আসার পর প্রথমটা ডাইরেক্ট বরাবর বসাই দিব, কত, 8 8 ডাইরেক্ট বরাবর বসাই দিছি, খেলা শেষ। ওকে, এরপর কাজ কি, নিচ থেকে উপরটা বাদ দিব। তাহলে বাদ দেন, 20 থেকে 8 বাদ দেন, কত, 12। ক্লিয়ার? ওকে, আবার নিচ থেকে উপরটা বাদ দেন, 30 থেকে 20 বাদ দেন, কত হয়, 10। ক্লিয়ার নাকি এখনো বুঝেন নাই? আমি আবার বলতেছি, এমপি বের করতে বললে টিপি বরাবর আসবো, এমপি বের করতে হলে টিপি বরাবর আসছি। আসার পর প্রথমটা বরাবর 8 8, প্রথমটা বরাবর লিখে দিছি। এরপরটা নিচ থেকে উপরটা বাদ দিব, 20 থেকে কত বাদ দিব, 8। তাহলে 20 থেকে 8 বাদ দিলে কত, 12। 30 থেকে 20 বাদ দিলে কত, 10। এরপর 34 থেকে 30 বাদ দেন, 6। এরপর 40 থেকে 36 বাদ দেন, 4। এরপর 42 থেকে 40 বাদ দেন, 2। ওকে, 42 থেকে 42 বাদ দেন, 0। 40 থেকে 42 বাদ দেন, -2 -2। এতটুকু সবাই বুঝছে কিনা দেখেন, একদম শেষের দিকে এতটুকু বুঝছেন কিনা দেখেন। ওকে, হুমু, ওকে, শেয়ার ডান। হুমু, তোমাকে ধন্যবাদ। আর কেউ একটা শেয়ার করে দাও। ওকে, এমডি হাসান মুরাদ, স্যার আপনার ক্লাসগুলো করলে খুব ভালো লাগে, ভালোভাবে বুঝতে পারি। ওকে ভাইয়া, ধন্যবাদ। তোমরা বুঝতে পারলে আমাদের পরিশ্রমটা সার্থক। আমি আজকে সকালে আমার কোনো ক্লাসে ছিল না, পরে এসে আমি স্লাইডটা বানিয়েছি সাব্বিরকে দিয়ে, আবার সন্ধ্যার সময় আসছি ক্লাস নিতে। সুতরাং এই পরিশ্রমগুলো তখন সার্থক হয়ে যায় যখন তোমরা বুঝো এবং ক্লাসে ভালোভাবে রেসপন্স করো তখন। কালার এটা চেঞ্জ করেন স্যার, দেখা যাচ্ছে না। ওকে, আমি লেখাটা চেঞ্জ করে দিছি। বাকিরা বুঝছেন কিনা দেখেন। রোমানা সুলতানা বুঝছি, রাহুল দাস বুঝছি। ওকে, বাকিরা জানান বুঝছেন কিনা। হ্যাঁ, রোমানা সুলতানা, রাহুল দাস, দীপরাজ রালা, কারিনা কুইন, ওকে বুঝছি। আরোহী মজুমদার, প্রিয়ন্তী বুঝছি। ওকে, বাকিরা জানান বুঝছেন কিনা। আর একটা মাত্র শেয়ার বাকি আছে, এটাও করে দেন, 15টা হয়ে যাক। রিক্তাতে বুঝছি, বাকিরা জানান বুঝছেন কিনা। বুঝছি, বাকিরা একটু জানান। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাস এটা চিত্রগুলো ধরবো, নেক্সট ক্লাস এটা চিত্রগুলো পড়াবো। তাহমিনা সুলতানা বুঝছেন, বাকিরা জানান। ওকে, ওকে ভাইয়া, ওকে। তাহলে আজকের মতো এই ক্লাস আমরা এখানেই সমাপ্ত করছি। কারণ হচ্ছে আজকে যা পড়ানো দরকার তা পড়িয়েছি, বেশি পড়ালে হচ্ছে সবগুলো ভুলে যাবেন। সুতরাং বেশি পড়া করার দরকার নাই, একটু রুটিন মাফিক পড়া করেন। যতটুকু পড়বেন সেটা ভালোভাবে পড়বেন, দেখবেন যে আপনি ভালো রেজাল্ট করতেছেন। আর সৃষ্টিকর্তা বলছে যে আপনি যতটুকুই পরিশ্রম করবেন ততটুকুই ফল পাবেন। আপনি পরিশ্রম না করে কখনো বেশি ফল পাবেন না, যতটুকু কষ্ট করছেন ততটুকুই পাবেন। শুধু একটু মন দিয়ে পড়ালেখা করেন। আর যারা রেগুলার ক্লাস করতেছেন ওদেরকে অসংখ্য কোচিংয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা, ভালোভাবে পড়ালেখা করবা। আর যেটা বুঝবা না আজকে ক্লাসে, যেটা বুঝবা না সেটা তুমি ক্লাস শেষ হওয়ার পর একটু আবার গিয়ে পুনরায় ক্লাসটা করে তুমি ভালোভাবে বুঝে যাবা। এরপরও না বুঝলে তুমি কালকে হচ্ছে অফিসে আসলে আমাদের, আমরা তোমাদেরকে ক্লাসের পর যখন আমরা ফ্রি বসে থাকি ওই সময় আসলে তোমাকে বুঝাই দিব। ঠিক আছে, সবাই ভালো থাকবা, ভালোভাবে লেখাপড়া করবা। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। সবাইকে ধন্যবাদ।